কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয়, লিওনেল মেসির গোল, আরেকটা টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা। আর্জেন্টাইন সমর্থকদের জন্য এর চেয়ে সুন্দর সকাল আর হতে পারে না। অনেক দিন ধরেই কানাডা কোচ বলে আসছিলেন আর্জেন্টিনাকে তারা ভোগাবেন, লিওনেল মেসিকে কোনোভাবেই সুযোগ দেবেন না। কিন্তু সেসব কথার মধ্যেই থেকেছে। আর্জেন্টিনা ঠিকই ম্যাচটা জিতে নিয়েছে নিজেদের আধিপত্য বিস্তার করে, এবং মেসিও গোলে ফিরেছেন। আর্জেন্টিনা আজকে কেমন খেললো, কোন ট্যাকটিক্সে খেললো, এবং কীভাবে আরেকটা টুর্নামেন্টের ফাইনালে গেল, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর রাজ শুভনারায়ণ চৌধুরীর সঙ্গে। শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। প্রথমেই জানতে চাচ্ছি ওই যে কানাডা কোচের বিষয়টাতেই, জেসি মার্শ অনেকদিন ধরেই বলে আসছিলেন যে আর্জেন্টিনাকে তিনি ভোগাবেন, যে কোনোভাবে হোক অনেক হাই প্রেস ফুটবল খেলবেন। কিন্তু আজকের ম্যাচে আমরা সেভাবে কানাডাকে হাই প্রেস করতে দেখিনি। হয়তো তারা বল দখলে আর্জেন্টিনার সমানে সমানে লড়েছেন, কিন্তু সেভাবে প্রেস তৈরি করতে পারেনি, কিংবা আর্জেন্টিনা দেখা গেছে পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল। আজকের ম্যাচ নিয়ে মানে আপনার কানাডা ফুটবল কিংবা আর্জেন্টিনার ফুটবল কতটুকু ভোগালো, আর্জেন্টিনা কেমন খেললো, আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, যেটা হচ্ছে কানাডা এখন পর্যন্ত টুর্নামেন্টে আমরা যেটা দেখেছি, প্রতি ম্যাচেই তারা আর্জেন্টিনায় যে কোনো টিমকেই বেশ প্রেস করেছে। এটা জেসি মার্শ ইউরোপিয়ান ফুটবল বেশ পরিচিত একজন কোচ, লিডস ইউনাইটেডে ছিলেন বা তার আগে সালজবুর্গে ছিলেন। তার এটা হলমার্ক যে তার ফুটবলটা হচ্ছে এরকম যে অপোনেন্টকে প্রেস করে খেলবে, এবং এটা আর্জেন্টিনা এগেইনস্টে গ্রুপ পর্বে যে ম্যাচটা খেলেছিল সেটাতে আমরা দেখেছি যে তারা বেশ প্রেস করে খেলে এবং তারা বেশ কম্প্যাক্ট। কিন্তু আজকে যেটা, এবং আজকে জেসি মার্শ বলে রেখেছিলেন যে মেসিকে মার্ক করে রাখা, তারপর তার প্রেসিং নিয়ে ইয়ে করে, তারা ফ্রন্ট ফুটে খেলবেন, তারা মানে একেবারে ডিপ ডিফেন্ড করে বসে থাকবেন না, এরকম এগুলো আগে বলে রেখেছিলেন। কিন্তু আলটিমেটলি যেটা দেখা গেছে, আর্জেন্টিনার সামনে কানাডা ঠিক সেভাবে নিজেদেরকে আজকে মেলে দিতে পারেনি। এখন একটা তো হচ্ছে আর্জেন্টিনা এবং কানাডার প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল যে কোয়ালিটি, সেটার যে ডিফারেন্স, সেটা কানাডা যতই, হ্যাঁ এখন ফুটবল আগের চেয়ে অনেকটা বেশি ফিজিক্যাল হয়ে যাচ্ছে, এবং ফিজিক্যাল হওয়ার কারণে যেই টিমগুলো প্রেস করে খেলে তারা একটু সুবিধা পায়, বাট স্টিল ইন্ডিভিজুয়াল কোয়ালিটিতে একটা ডিফারেন্স তৈরি করে দেয়। তো এবং কানাডা যতই অপোনেন্টকে এখন পর্যন্ত ভুগিয়ে থাকুক, আজকে আর্জেন্টিনার ইন্ডিভিজুয়াল কোয়ালিটির সামনে তারা কিছুটা ভুগেছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, আজকে বিভিন্ন রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি যে আজকে ওখানে বেশ গরম ছিল, এবং আপনি যেহেতু প্রেস করাটা একটা কন্টিনিউয়াস প্রেসিং, কিন্তু বেশ শরীরের উপর বেশ ধকল যায়, এবং প্রচণ্ড গরমের মধ্যে সেটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে। তো আপনি যদি খেলাটা প্রথম থেকে দেখে থাকেন, তারা দেখবে যে কানাডা প্রথম 15-20 মিনিট কিন্তু বেশ ভালো প্রেস করেছিল, কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে হচ্ছে আর্জেন্টিনা মিডফিল্ডে কন্ট্রোলটা নিয়ে এনেছে, এবং পরে গরমের কারণেই হয়তো যে প্রেসিংয়ের যেই দমটা সেটা কিছুটা কমে এসেছে, প্লাস আর্জেন্টিনার ইন্ডিভিজুয়াল কোয়ালিটি সব কিছু মিলিয়েই কানাডা আজকে আর আর্জেন্টিনার জন্য খুব একটা কঠিন প্রতিপক্ষ হতে পারেনি। কানাডা সেভাবে প্রতিরোধ করতে পারেনি, আর্জেন্টিনা জিতে গেল এবং মেসিও গোল পেলেন। তবে মেসি গোল পেলেও মেসি নিজে স্বস্তি পেলেন কি না সেটা একটা বড় প্রশ্ন, কারণ সে গোলটা যতটা মেসির, ঠিক ততটা হয়তো এনজো ফার্নান্দেসেরও বলা যেতে পারে। এখন মেসিকে নিয়ে অনেক সমালোচনাই হচ্ছিল, কারণ মেসি এই টুর্নামেন্টে কোনো ধরনের কোনো গোল পাচ্ছিলেন না কোনোভাবেই। তবে অবশেষে মেসি আজকে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। তো মেসির গোল, ম্যাচ সেরা, মেসিকে কীভাবে মূল্যায়ন করছেন মেসির ফিরে আসা ফাইনালের আগে? আচ্ছা, আমরা গতকাল ম্যাচে প্রিভিউতে যেটা বলছিলাম মেসিকে নিয়ে, যে মেসি আজকে কেমন খেলতে পারেন, কী খেলতে পারেন, সেটার যেটা বলা হচ্ছিল যে মেসির ফিটনেস হচ্ছে বড় ইস্যু। কারণ আগের ম্যাচে আমরা ইকুয়েডর এগেনস্টে যখন মেসিকে দেখেছি, বোঝা যাচ্ছিল যে সে রিদমে নেই, তার ইঞ্জুরিটা তাকে ভোগাচ্ছে। বাট আজকে যেটা মনে হলো যে মাঝখানে এই কয়েকদিন, যেহেতু হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে আপনার রেস্ট যত পাবেন তত জিনিসটা আরেকটু বেটার হবে। তো গত 2-1 দিনের রেস্টে হয়তো তিনি আরেকটু বেটার ফিল করেছেন, এবং সেটাই আজকে ম্যাচে দেখা গেছে। আজকে মেসি যে খুব ফ্ল্যাশি কিছু করেছেন, খুব আহামরি কিছু করে ফেলেছেন তেমন কিন্তু না। হি কেপ্ট ইট সিম্পল, মানে ছোটো ছোটো পাস, মুভমেন্ট, খেলাটা মাঠটাকে খুলে দেওয়া টিমের জন্য, যেটা হচ্ছে রাস্তা তৈরি করে দেওয়া, এই ছোটো ছোটো কাজগুলোই তিনি করেছেন। খুব বেশি যে ড্রিবল করে 2-3 জনকে কাটিয়ে গেছেন এমন কিন্তু না। তো ছোটো কাজগুলোই ভালোভাবে করেছেন। আর গোল যেটা বললেন, গোলটা আসলে হ্যাঁ এখন ফুটবল এমনই, আপনার এটা এনজো ফার্নান্দেসের শট জালের দিকে যাচ্ছিলো, সেখানে মেসির পায়ে লেগে একটু অন্যদিকে চলে গেলো, অন্যদিক দিয়ে জালে ঢুকলো। আলটিমেটলি এটা মেসিরই গোল, যেহেতু অফসাইড নিয়ে ছিল, অফসাইড হয়নি, সেটা মেসিরই গোল। এবং ফুটবল এমন, এটা হতেই পারে। তো কেমন, অবভিয়াসলি এটা মেসির ক্যারিয়ারের যদি সুন্দর গোলের লিস্ট করে, এটা তলানের দিকেই থাকবে। বাট গোল তো গোলই, এবং গোল পাওয়াটা মেসির জন্য, যেহেতু এখন পর্যন্ত টুর্নামেন্টে তিনি এর আগে গোল পাননি, আজকে প্রথম পেলেন, হয়তো ফাইনালে আগে সেটা একটা বুস্ট হিসেবে কাজ করবে। প্লাস তার আজকে যেটা তার মুভমেন্ট দেখে মনে হলো যে তিনি রিদম ফিরে পাচ্ছেন। তো আর্জেন্টিনা, যেটা আমরা টুর্নামেন্টের আগে যেটা বলা হচ্ছে যে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার কঠিন কোনো ম্যাচ নেই, আর্জেন্টিনা কঠিন কোনো ম্যাচ এখন পর্যন্ত, হ্যাঁ ইকুয়েডর ভুগিয়েছে, কানাডা প্রথম ম্যাচে ভুগিয়েছে, বাট এর বাইরে আর্জেন্টিনা এখন পর্যন্ত কোনো ম্যাচে সেভাবে ভুগে নেই। সহজভাবেই আর্জেন্টিনা ফাইনালে চলে গেছে। ফাইনালে হয়তো উরুগুয়ে বা কলম্বিয়া যেই আসুক, তার আগে মেসির ফর্মে ফেরা, মেসির গোল পাওয়া, মেসির কিছুটা রিদমে ফেরা, এটা আর্জেন্টিনার জন্য একটা বড় প্লাস পয়েন্ট। আপনি বলছিলেন যে গ্রুপ পর্বের ম্যাচে কানাডা আর্জেন্টিনাকে ভুগিয়েছে।
এই টুর্নামেন্টের আগে যদি আমরা হিসাব করতাম যে সেমিফাইনালে উঠবে কে কে, কেউ হয়তো কানাডার নামটা রাখতেন না, কিন্তু সেই কানাডা কিন্তু সেমিফাইনাল খেলছে প্রথমবারের মতো কোপা খেলতে এসে। ওভারঅল কানাডার যে জার্নি, অর্থাৎ একদম প্রথমবার খেলতে এসে সেমিফাইনালে, কানাডার জার্নিটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, কানাডাকে নিয়ে আমরা এর আগেও দু একবার কথা হয়েছে, যেটা হচ্ছে কানাডা কিন্তু জাস্ট কিছুদিন আগে তাদের কোচ এই জেসি মার্চ কিন্তু কোচ হয়েছেন বেশি দিন হয়নি, এবং তার আন্ডারে এটাই কানাডার ফার্স্ট টুর্নামেন্ট। তো কালকে উনি প্রেস কনফারেন্সে বলছিলেন যে এই 18 দিন হচ্ছে তার টিমটাকে তিনি আরও ভালোভাবে দেখতে পেরেছেন, তার ট্যাকটিক্সে তিনি কী চান সেটা ইমপ্লিমেন্ট করতে পেরেছেন আরও ভালোভাবে। তো অবভিয়াসলি টুর্নামেন্টের আগে কেউ কানাডা যে গ্রুপ পর্ব পারবে তাই কেউ চিন্তা করেনি। চিলি ছিল, পেরু ছিল গ্রুপে, বাট স্টিল সেখানে পেরিয়ে তারা ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনাল পর্যন্ত উঠে গেল। এবং এটা যেটা বলে যে আপনার জেসি মার্চেরই এটা অবদান বলতে গেলে, কারণ যেটা বলছিলাম উনি লিডস এবং সাউথবার্গ উনি দেখিয়েছেন উনি কী করতে পারেন। তার ফুটবল বেশ যেটা বলে মুগ্ধতা ছড়িয়েছে। সে এবং তিনি যুক্তরাষ্ট্রের কোচ হতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র তাকে নেয়নি, পরে তিনি কানাডার কোচ হলেন। এবং এটা একদিক থেকে যুক্তরাষ্ট্রের লস, কানাডার গেইন। এবং নেক্সট বিশ্বকাপ কিন্তু যুক্তরাষ্ট্র কানাডা ঘরের মাটিতে বিশ্বকাপ কানাডাও খেলবে। তো সেই টুর্নামেন্টের আগে কানাডার জন্য এটা বেশ বড় একটা বুস্ট হবে, এবং মার্চের আন্ডারে হয়তো কানাডা বিশ্বকাপেও ভালো কিছু করে দেখাতে পারে। আর কানাডার প্রেসিং ফুটবল খেলার জন্য কিন্তু আপনার যেটা এটা অনেক বেশি ফিজিক্যাল, এবং কানাডার সে প্রেসিং ফুটবল খেলার জন্য যে আপনার একেবারে খুব ট্যাকটিক্যালি সাউন্ড হতে হয়, কিন্তু টেকনিক্যালি যে একেবারে সে ব্রাজিল আর্জেন্টিনা লেভেলের হতে হবে তা না। তো সেদিক থেকে মার্চ কানাডার জন্য বেশ ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট, এবং সেটা হয়তো বিশ্বকাপে কানাডা বেশ ভালো কিছু এখন এক্সপেক্ট করতেই পারে। আপনি ফিজিক্যাল ফুটবলের কথা বলছিলেন, আজকে দেখা গেছে যে কানাডা প্রায় 15টা ফাউল করেছে পুরো ম্যাচে। তো প্রথম ম্যাচে যেমন কানাডা আর্জেন্টিনাকে ভুগিয়েছিল গ্রুপ পর্বে, আজকের ম্যাচে ঠিক ওইভাবে ভোগাতে পারেনি। অবশ্যই এটা আর্জেন্টিনা কৃতিত্ব পাবে, এখানে আরেকজন কৃতিত্ব পাবে, সেটা হচ্ছে স্কালোনি। তিনি অবশ্যই ট্যাকটিক্স আলাদা করে সাজিয়েছিলেন। আজকের ম্যাচে আসলে স্কালোনি কোন ট্যাকটিক্সে খেলিয়েছেন আর্জেন্টিনাকে? আচ্ছা, যেটা হচ্ছে ইকুয়েডর ম্যাচে যখন আর্জেন্টিনা খুব বাজে খেলেছিল, তারপর স্কালোনি এবং তার যে অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তারা অনেক রাত পর্যন্ত, আর্জেন্টিন মিডিয়া যেটাই বলছিল যে রাত 4টা পর্যন্ত তারা বসে প্রত্যেকটা ম্যাচ দেখেছেন, আর্জেন্টিনা কোথায় ভুল হয়েছে কী হয়েছে সেটারই আজকে ছাপ দেখা গেছে। যে কানাডা যেহেতু প্রেস করে খেলে, স্কালোনি যেটা করেছেন যে তাদের জন্য মাঠটাকে আরেকটু বড় করে দিয়েছেন। আপনি যদি পাসিং নেটওয়ার্ক দেখেন বা অ্যাভারেজ পজিশন দেখেন, তাহলে দেখবেন যে আর্জেন্টিনার প্লেয়াররা আজকে অবভিয়াসলি আর্জেন্টিনা মিডফিল্ডটা কন্ট্রোল করেছে, কিন্তু মিডফিল্ডটা কন্ট্রোল করতে গিয়ে তারা কিন্তু একটু নিচে নেমে খেলেছে। যেটা হচ্ছে আপনার আর্জেন্টিনার ডিফেন্স এবং মাঝমাঠ খুব কম্প্যাক্ট ছিল, অল্প কিছু গ্যাপ ছিল, কিন্তু মাঝমাঠ এবং অ্যাটাকে মানে মেসি, মারিয়া এবং আলভারেজের সাথে একটু গ্যাপটা একটু বেশি ছিল। অ্যাভারেজ পজিশনিং বা পাসিং নেটওয়ার্ক যদি আপনি দেখেন সেটাই খেয়াল চোখে পড়বে। এটা একটা রিজন হচ্ছে, আপনি যখন গ্যাপটা বড় করছেন, আপনার মেসি বা দিমারিয়াকে মার্ক করার জন্য যদি ওরা প্লেয়ার বেশি রাখতে চায় কানাডা, সেক্ষেত্রে আপনি যখন মিডফিল্ডে একটু নিচে নামিয়ে আনছেন, তাদেরকে আবার এদিক থেকে ছেড়ে যেতে হচ্ছে। তো ওই কনফিউশনে রেখে তিনি খেলিয়েছেন, এবং এনজো ফার্নান্দেসকে উনি বেশ আজকে প্রমিনেন্ট রোল দিয়েছেন। টু বি অনেস্ট, ম্যাচের আগে যেটা বলা হচ্ছিল যে এনজো ফার্নান্দেসকে নাও খেলানো হতে পারে, বা খেলানো হলেও সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে নাও রাখা হতে পারে, কিন্তু স্কালোনি সেটা করেনি। স্কালোনি আজকে ডিফেন্সিভ মিডফিল্ড রোলেই খেলেছেন, এবং যেটা চেলসি এনজো ফার্নান্দেসকে খুব বেশি ইউজ করতে পারছে না যে দিক থেকে, সেটা তিনি আজকে দেখিয়ে দিয়েছেন যে এনজো ফার্নান্দেসকে এভাবেই ইউজ করতে হয়। যে তার পাশে ম্যাকঅ্যালিস্টার বা দেপল যারা তারা ছিলেন, কিন্তু এনজো ফার্নান্দেসকে তিনি জাস্ট ডিফেন্সের উপরে রেখেছেন, যাতে তার কারণ আপনার সামনে যখন ম্যাকঅ্যালিস্টার বা দেপলরা পুশ করছেন, তখন এনজো ফার্নান্দেস কিন্তু পেছনে তার পাশে যে পাসিং রেঞ্জ সেটাকে এক্সিকিউট করার জন্য তিনি বেশ জায়গা পেয়ে যাচ্ছেন। তো এই জিনিসটাই স্কালোনি করেছেন। শুধু এনজো ফার্নান্দেস না, আপনার দেপলের কথাও বলতে হবে। দেপল, হ্যাঁ, কানাডা ফ্যানরা হয়তো বা ব্রাজিলিয়ান ফ্যানরা বা অন্যান্য আর্জেন্টিনা যারা অপোনেন্ট, তারা সবাই তো একটু বিরক্ত হবেন। দেপল কিছু অ্যাক্টিং করেছেন হয়তো, যে হালকা আঘাতে পড়ে গিয়ে, এই জিনিসগুলো হয়তো কারো বিরক্তির কারণ হতে পারে, বাট স্টিল দেপল ম্যাচে কিন্তু খুব ভালো খেলেছেন, এবং প্রথম গোলটা হয়েছে তার অ্যাসিস্টে। আরেকটা জিনিস হচ্ছে স্কালোনির ট্যাকটিক্স আজকে, যেটা আমরা ম্যাচের আগে কালকে বলছিলাম যে লাউতারো মার্টিনেজ টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোয়ার, কিন্তু আজকে তিনি হুলিয়ান আলভারেজকে খেলাবেন, এটা গতকালই মোটামুটি কনফার্ম ছিল। এটা একটা এটাও কিন্তু স্কালোনির একটা বড় চাল। আপনি যদি আর্জেন্টিনাসকে খেলার স্টাইলটা দেখেন, তারা কিন্তু হুলিয়ান আলভারেজকে দিয়ে বেশ বারবার পাস বাড়ছিল, যাতে হুলিয়ান আলভারেজ উঠে গিয়ে গোল করে আসতে পারে, এবং আলভারেজ প্রথম গোলটা সেভাবেই করেছেন। এর আগে আরেকটা চান্স পেয়েছিলেন যেটা তিনি গোল করতে পারেনি। তো এই জিনিসটা স্কালোনির বেশ বড় একটা চাল বলতে হবে। আমরা আজকের ম্যাচটা একটু বাদ দিয়ে সামনে আগাই। আর্জেন্টিনা আরেকটা টুর্নামেন্টের ফাইনালে উঠলো, এবং সেই ম্যাচটাতে আর্জেন্টিনার একটা বড় অধ্যায় সমাপ্তি করতে যাচ্ছে ডি মারিয়া। তিনি আগেই ঘোষণা করেছেন যে এই কোপা টুর্নামেন্ট হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ, অর্থাৎ যে ম্যাচটা তিনি শেষ হবে সেখানেই তিনি থেমে যাবেন।
এখন ডি মারিয়ার চলে যাওয়া, ডি মারিয়ার অবসর, এটা আর্জেন্টিনার জন্য লস, এটা তো সবাই জানি আমরা। ডি মারিয়া ফাইনালে কী করতে পারেন সেটাও আমরা জানি, যে তিনি এর আগে যতগুলো ফাইনাল খেলেছেন সবগুলোতেই গোল করেছেন। ডি মারিয়ার এই চলে যাওয়া শেষটা সুন্দর হবে, ডি মারিয়ার অবসর নিয়ে আপনি কী বলছেন ডি মারিয়ার শেষ ম্যাচ হিসেবে? আচ্ছা, দি মারিয়া কিন্তু আজকে ম্যাচের পর দি মারিয়াই বলছিলেন যে মেসি ম্যাচের আগে প্লেয়ারদের যখন টিম টক হয় সেটাতে বলছিলেন যে এই ম্যাচটা তোমরা দি মারিয়ার জন্য খেলে, দি মারিয়াকে আমরা লাস্ট ম্যাচটা যাতে ফাইনাল দিয়ে তাকে বিদায় দিতে পারি। দি মারিয়া টুর্নামেন্ট, আপনি যেটা বললেন টুর্নামেন্টের আগেই বলে দিয়েছে যে এটাই তার লাস্ট টুর্নামেন্ট। ইভেন আজকে মেসির কথাবার্তাতে একটু অনেকের ধারণা যে মেসিও কি অবসর নিতে যাচ্ছেন কিনা, কারণ মেসি মানে তার কথাটা একটু রেটোরিক্যাল। আপনার যেটা হচ্ছে যে মেসি বলেছেন যে হ্যাঁ আমি জানি এটা আমার শেষ পর্যায়ে, এখন আমি এটাকে এনজয় করছি। শেষ পর্যায়ে বলতে কি এই টুর্নামেন্ট বুঝিয়েছেন নাকি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে সেটা বুঝিয়েছেন, সেটা মেসি জানেন। বাট স্টিল মেসির ব্যাপারটা বাদ দিলে দি মারিয়ার দিকে যদি আমরা যাই, দি মারিয়া এটা ফাইনালটাতে শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা কনফার্ম। এবং দি মারিয়া এখন পর্যন্ত আর্জেন্টিনা যেটা হচ্ছে যে একটা জেনারেশনেরও শেষ, মেসি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন, দি মারিয়া চলে যাচ্ছেন, এবং এই জেনারেশনটা কিন্তু আর্জেন্টিনাকে অনেক কিছু দিয়ে গেছে। আপনার 2014 থেকে 2024 পর্যন্ত এর মধ্যে 7টা ফাইনালই তো 7টা ফাইনাল হয়ে গেল। তো এটা খুব একটা, এটা কিন্তু আর্জেন্টিনার যদি ফুটবল হিস্ট্রি চিন্তা করি, এটা এই জেনারেশনটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল জেনারেশন। তো সেটার একটা প্রমিনেন্ট পার্সেল দি মারিয়া। টি বিএনএস 2014 বিশ্বকাপের ব্যাপারে যখন আর্জেন্টিনা ফাইনালে হেরে গেছে তখন বলা ছিল দি মারিয়া যদি ওই ফাইনালে খেলতে পারতেন অনেকের ধারণা যে হয়তো আর্জেন্টিনাও সেখানে জিতে যেত। দি মারিয়া এই পর্যন্ত আপনি যেটা বললেন যে যতগুলো ফাইনালে খেলেছেন প্রতিটাতেই গোল করেছেন। ইভেন অলিম্পিক 2008 অলিম্পিক বা 2019 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, 2022 বিশ্বকাপ, সরি 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, 2022 বিশ্বকাপ, প্রতিটাতেই তিনি গোল করেছেন। তো দেখা যাক আগামী ম্যাচে হয়তো গোল করেই হয়তো তিনি তার লিগেসিটা শেষ করবেন। বাট দি মারিয়াকে ডেফিনেটলি আর্জেন্টিনা বেশ মিস করবে, কারণ দি মারিয়ার মতো তিনি স্কিলের দিক থেকে মেসির কাছাকাছি। আবার এই বয়সেও যদি আপনি দেখেন যে দি মারিয়া কিন্তু এখনও মাঠে বেশ দৌড়াতে পারেন, মাঠের অনেকটা জায়গায় কাভার করতে পারেন। তো এবং যেটা হচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তিনি কখনোই কেউ বলতে পারবে না যে তিনি আর্জেন্টিনার জার্সিতে 100%-এর কোনো অংশ কম দিয়েছেন। তো ডেফিনেটলি দি মারিয়াকে আর্জেন্টিনা মিস করবে, এবং দি মারিয়াকে রিপ্লেস করা আর্জেন্টিনার জন্য খুব টাফ হবে। বাট দেখা যাক লাস্ট ম্যাচটা দি মারিয়া কী করে যেতে পারেন, সেটাই হচ্ছে দেখা। আপনি যেমনটা বলছিলেন আমরাও ঠিক তেমনটাই প্রত্যাশা করি ডি মারিয়া তার শেষ ম্যাচে আরেকটা ঝলক দেখাক। আর্জেন্টিনা সর্বশেষ 3টা মেজর টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে পারে কিনা সে প্রশ্নের অপেক্ষাতেই আমরা থাকি। আপনারাও সে পর্যন্ত ভালো থাকুন, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।